এতদিন পর্যন্ত পাকিস্তানি এই ধরনের জঙ্গি সংগঠনগুলো কিন্তু ভারতে প্রবেশের ক্ষেত্রে কখনো আমরা দেখেছি জম্মু কাশ্মীর, কখনো আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার, এরকম নানা দিক থেকে তারা বারবার নাশকতার ঘটানোর চেষ্টা করেছে। এবারে কি তাহলে অপেক্ষাকৃত সেফ করিডোর হিসেবে নেপালকে তারা ব্যবহার করছে? নেপাল সদাই ব্যবহার করেছে। 99-এ আমাদের যখন IC-814 যখন হাইজ্যাক হলো তখন আমাদের চোখ খুললো যে আরে বাবা, এই যে আব্দুল আরশিদ চিমা, যিনি উনি পাকিস্তান হাই কমিশনে ছিলেন ফার্স্ট অফিসার ISI, অনেক লোককে রিক্রুট করেছে। এইটা তো টিপস অফ দ্য আইসবার্গ। এই যে রানা রৌফকে আমরা এই যে STF ধরেছে, আমরা জানি না যে ইন্টেলিজেন্সটা কোত্থেকে এসছে। সব থেকে বড় জিনিস যে লোক ধরা পড়েছে, অনেক লোক ধরা পড়বে, নর্থ বেঙ্গল তো ভর্তি আছে ওদের এজেন্ট থেকে। এটা মনে রাখবেন, এটা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন নয়, এটা ISI। এদেরকে লোভ দিয়ে ফেরত দিয়ে যায়। অনেকগুলো সার্ভিস পার্সন যারা আছে, রিটায়ার্ড সার্ভিস পার্সন, ওদেরকে এরা রিক্রুট করে আগে নেপাল নিয়ে যায়। বিশেষ করে ওখানকার যারা ওই যে ভাষাটা নেপালি ভাষা কথা বলে, ওকে নিয়ে গিয়ে বলে আমি একটা ইন্টারন্যাশনাল করি, তুমি একটা ইনফরমেশন নাও। মানে আস্তে 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 ওদেরকে বড় টাচ দেওয়া হয়। এই যে রৌফ রানার ভালো করে খতিয়ে দেখলে অনেক, আমার মনে হয় মোর দেন 100 পিপল ধরা পড়বে। এটা আমার পুরো বিশ্বাস, আমরা জানি এটা আছে, রাইট? এটা 100%। আর আমি আই এম শিওর দ্যাট আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো যেটা IB আছে, ওরা অনেক ভালো কাজ করেছে। হয়তো ওরা সামনের দিকে কোনোদিন আসে না, কিন্তু ক্রেডিট টু আওয়ার ইন্টেলিজেন্স এজেন্সি। হয়তো এটা মিলিটারি ইন্টেলিজেন্স হতে স্যার, পারে, একটা বিষয় কিন্তু জানা যাচ্ছে যে এই যে রানা রাউফ সে কোন কোন জায়গায় রেকি করেছিল, কারণ সে চিকেন স্নেক পার হয়ে এসেছে, এটা যেমন একটা ইনফরমেশন ইতিমধ্যে এসে পৌঁছেছে। এবং আরো একটা যেটা বিষয়, যে ইস্টার্ন কমান্ডের বিভিন্ন তথ্য তার কাছে থাকতে পারে, সে হয়তো তথ্য পাচারের মতো কাজ করেছে, এমনও কিন্তু আশঙ্কার কথা শোনা যাচ্ছে। অ্যাবসলিউটলি, এটাই আমরা বলি রেসিডেন্ট এজেন্ট। তার মানে নিজে পাক ন্যাশনালকে এখানে পাঠিয়ে নিজে যতগুলো আইডেন্টি আছে মুছে দিল, নতুন আইডেন্টি মমতা সরকার দিল, ওদের লোক দিল। ওইখানকার যেটা যতগুলো লোক আছে, কি নাম আপনার, গ্রাম প্রধান থেকে উপর যত লোক আছে, টাকা খেয়ে এটা দিল। এখানে বসে দেখবেন আপনি বিয়েও করেছে, ছেলেও আছে, চাকরিও করছে, হয়তো কোনো একটা প্রাইভেট জবও করছে। তারপরে আস্তে আস্তে করে আমাদের ইস্টার্ন কমান্ড, এটা পুরো 7 সিস্টার্স অনেকগুলো স্ট্র্যাটেজিক ফোর্স এটা কমান্ড করে এরা। এটা শুধু শিলিগুড়ি করিডোরে আনাদার একটা মডিউল আপনি এরকমই পাবেন। এটা খুব ভালো হয়েছে যে অনেক বড় যেটা স্পেনজ রিং যেটা আছে, ওইটা এখন ধরা পড়লো। এইটা দেখবেন অনেক লোক পালিয়ে যাবে। আমার তো মনে হয় আমাদের মনে হয় কি আমাদেরকে নেপালকে বলতে হবে এখন যে তোমরা আমাদেরকে নেপালকে এখন বলতে হবে কি ভাই, এরকম লোক থেকে আমরা এদেরকে দিতে হবে, ওখান থেকে তাড়ি দেওয়া প্রশাসন গাটা করতে হবে, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আর যেভাবে আমরা আব্দুল আরশিদ চিমাকে যেরকম আমরা কাউন্টার করেছিলাম, ওরকম আমাদেরকে আবার করতে হবে। এটাই আমাদের কথা আছে আজকে। একেবারে একেবারে ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে ছিলেন ডিফেন্স বিশ্লেষক RK শ্রীবাস্তব, আমার সঙ্গে আমার কলিগ তাপস রয়েছে। তাপস, ইতিমধ্যে কিন্তু তপসিয়ার একটা যোগের কথাও জানা গেছে, যে যে তপসিয়াতেও কিন্তু আরও আরেকজনের খোঁজ পাওয়া গেছে, যে এই রানা রাউফকে সাহায্য করেছিল বিভিন্ন সরকারি নথি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে। দেখো, শুধু সরকারি নথি তৈরি করে দেওয়ার ক্ষেত্রে না, সে হেঞ্চম্যান হিসেবে কাজ করতো। তাকে বিভিন্ন জায়গায় পাঠানো এবং যে ভৌগোলিক অবস্থান বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার, সেগুলো নিয়ে অবগত করা। এবং আরও এখনও স্পষ্ট নয় আমাদের কাছে যে তার রোল, আরেক ব্যক্তির রোল কী ছিল, কারণ তদন্ত স্বার্থে এবং বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে গোয়েন্দারা এই নিয়ে বিশেষভাবে মুখ খুলছেন না। তবে যেটা গুরুত্বপূর্ণ, যে আমি যেমন বলছিলাম যে কাঠিয়ার এবং পানি ট্যাঙ্কি, এই দুটি রাস্তা যে মূলত ব্যবহার করা হয় নেপালে প্রবেশ বা নেপাল থেকে ঢোকার জন্য বা নেপালে যাওয়ার জন্য। এবং সেক্ষেত্রে এই ধরনের বিষয়ে কিন্তু অত্যন্ত সংবেদনশীল, যেটা জানতে পারছি ইস্টার্ন কমান্ডকে ব্যবহার করা হয়। ইস্টার্ন কমান্ডের ফরমেশন সম্পর্কে যথেষ্ট তথ্য তোলা হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এমন কোথাও সে গিয়েছিল কিনা, কোনো ফরমেশনের কাছাকাছি গিয়েছিল কিনা, কলকাতায় অবস্থিত ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার, সেখানে সে কোনোভাবে প্রবেশ করেছিল, কারণ এই সব বিষয় কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেনাবাহিনীর সাথেও যোগাযোগ করা হবে পরবর্তীকালে, কারণ ইস্টার্ন কমান্ড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কমান্ড ভারতীয় সেনাবাহিনী। সেক্ষেত্রে সেই ইনফরমেশনগুলো যখন তার কাছ থেকে পাওয়া গেছে, অবশ্যই যেটা গোয়েন্দারা মনে করছেন যে বিগত প্রায় এক দশকে অন্যতম বড় একটি সাফল্য যেটা স্পেশাল টাস্ক ফোর্স পেয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও এমন নতুন নাম, আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে এমনটাই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন।
একেবারে ধন্যবাদ তাপস, আমাদের সঙ্গে ছিলেন আমাদের কলিগ তাপস, তুলে ধরলেন পুরো বিষয়টা। ব্রেকিং নিউজ ইতিমধ্যেই আপনাদেরকে আমরা জানাচ্ছি, এই রানা রাউফকে তার সম্পর্কে একাধিক বিষয় সামনে এসেছে। চলুন পর দেখি ঠিক কি কি তথ্য ইতিমধ্যেই সামনে এসেছে। বাংলার বিশেষ টাস্ক ফোর্স এক সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচরকে গ্রেপ্তার করেছে, যার নাম রানা রাউফ। এছাড়াও সামনে এসেছে রাউফ পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা এবং সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর হয়ে কাজ করছিলেন বলে তদন্তকারীদের দাবি। সূত্রের খবর, 2012 সাল থেকে রাউফ নেপালে অবস্থান করছিলেন এবং পরে নেপাল সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন। কলকাতায় স্থায়ীভাবে বসবাসের জন্য তিনি ওয়াহফ নামে ভুয়ো পরিচয় তৈরি করেছিলেন বলে অভিযোগ। তপসিয়ার একটি ভুয়ো ঠিকানা ব্যবহার করে জাল ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছিলেন রাউফ। তদন্তকারীদের দাবি, রাউফের কাছ থেকে সমস্ত জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে এবং সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে। রাউফের আরও এক সহযোগীকে বিশেষ টাস্ক ফোর্স আটক করেছে। সূত্রের দাবি, কলকাতার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ড বিএসএফ এর গতিবিধি এবং রেলের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের দায়িত্ব ছিল রাউফের ওপর। নেপালে থাকা কয়েকজন ভারতীয়কে আইএসআই এর হয়ে নিয়োগ করার চেষ্টাও করেছিলেন রাউফ বলে তদন্তকারীদের অনুমান। সূত্রের খবর, রাউফ সরাসরি আইএসআই কে তথ্য পাঠাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ হয়ে পাকিস্তানে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার। এতদিন পর্যন্ত পাকিস্তানি এই ধরনের জঙ্গি সংগঠনগুলো কিন্তু ভারতে প্রবেশের ক্ষেত্রে কখন আমরা দেখেছি জম্মু কাশ্মীর, কখন আমরা দেখেছি বাংলাদেশ বর্ডার, এরকম নানা দিক থেকে তারা বারবার নাশকতার ঘটানোর চেষ্টা করেছে। এবারে কি তাহলে অপেক্ষাকৃত সেফ করিডোর হিসেবে নেপালকে তারা ব্যবহার করছে? নেপাল সদাই ব্যবহার করেছে। 99-এ আমাদের যখন IC 814 যখন হাইজ্যাক হলো, তখন আমাদের চোখ খুললো যে আরে বাবা, এই যে আব্দুল আরশিদ চিমা, যিনি উনি পাকিস্তান হাই কমিশনে ছিলেন ফার্স্ট অফিসার আইএসআই, অনেক লোককে রিক্রুট করেছে। এইটা তো টিপস অফ দ্য আইসবার্গ। এই যে রানা রাউফকে আমরা এই যে এসটিএফ ধরেছে, আমরা জানি না যে ইন্টেলিজেন্সটা কোত্থেকে এসছে। সব থেকে বড় জিনিস, যে লোক ধরা পড়েছে, অনেক লোক ধরা পড়বে, নর্থ বেঙ্গল তো ভর্তি আছে ওদের এজেন্ট থেকে। এটা মনে রাখবেন, এটা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন নয়, এটা আইএসআই। এদেরকে লোভ দিয়ে ফেরত দিয়ে যায়। অনেকগুলো সার্ভিস পার্সন যারা আছে, রিটায়ার্ড সার্ভিস পার্সন, ওদেরকে এরা রিক্রুট করে আগে নেপাল নিয়ে যায়। বিশেষ করে ওখানকার যারা ওই যে ভাষাটা নেপালি ভাষা কথা বলে, ওকে নিয়ে গিয়ে বলে আমি একটা ইন্টারন্যাশনাল